এ কী করলেন আপনি? আমার এত শখের ল্যাম্পটা ভেঙে ফেললেন। কাঁদো কাঁদো মুখে স্বপ্না সেই ভাঙা কাঁচের টুকরোগুলো একত্র করে হাতে তুলতে লাগলেন, কিন্তু নুরুল আমিন স্বপ্নার বাহু ধরে ওনাকে হাত ধরে তুলে ফেললেন। অতপর সোজা গিয়ে দাঁড়ালেন পিয়াসার সামনে, তার মাথায় হাত রাখলেন, কিছুক্ষণ চেয়ে রইলেন মেয়ের দিকে। টানা টানা চোখ দুটোর কোণে পানিতে ভরে গেছে কান্না চেপে রাখার কারণে। মেয়েটার মুখটা শ্যাম রং থেকে লাল রং হয়ে গেছে। তবুও বাবার হাত যখন মাথায় অনুভব করলো, তখন কেমন যেন মিয়ে পড়লো পিয়াসার নমিনার। তুমি চাইলে কান্না করতে পারো মা, যেমন ছোটবেলায় মায়ের কাছে বকা খেয়ে আমার কাছে কান্না করে করে এসে বিচার দিতে। এই বলে নুরুল আমিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন কয়েকবার। মেয়েলির স্বভাব, মন খারাপের সময় কেউ একটু প্রশ্রয় দিলে, মাথায় হাত বুলিয়ে দিলে তখন কান্নায় ভেঙে পড়ে। পিয়াসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তার চোখ দুটোতে এতক্ষণ যে পানি জমে রেখেছিল সেটা বের করে দিল সে, নীরবে নিঃশব্দে। বড় হয়ে গেছে যে পিয়াসা, এখন আর বাবার বুকে জড়িয়ে চিৎকার করার বয়সটা তো আর নেই। তবুও অন্তত মাথার উপরে বাবার হাতটা পেয়েছে আজ, এর চেয়ে বেশি আর কিছুই লাগবে না তার। এতক্ষণ ধরে যেন পিয়াসার চোখের পানির বাঁধ দেওয়া হয়েছিল। বাবার শক্ত হাত দুটো মাথার উপরে পাওয়ার পর নীরবে নির্বৃত্তে সে বাঁধটা খুলে দিল পিয়াসা। আর স্বপ্না জাহান, তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন পিয়াসার চেহারার দিকে। মেয়েটা তার কথায় এতটা কষ্ট পেয়েছে যে এখন তার চোখের পানি শেষ হচ্ছে না, অথচ মা হয়েও এটা তিনি বোঝেননি। তিনি তো পিয়াসাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই কথাগুলো বলেননি। আশেপাশের মানুষের কাছ থেকে মেয়ের গায়ের রং নিয়ে কটূক্তি শোনেন, বিরক্ত হয়ে বলেছিলেন কথাগুলো। তাহলে কি তিনি অন্যের কথাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মেয়ের মনে দাগ কেটে এসেছেন এতদিন? মাইশার মা, তুমি তোমার স্বপ্নের ল্যাম্পের ভাঙা টুকরা দেখলে। আশ্চর্য, জন্মদাত্রী মা হয়েও তুমি তোমার মেয়ের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাঙা হৃদয়ের টুকরা দেখলে না। অসত ওই ল্যাম্প পোস্টার সাথে তোমার প্রিয়া মায়ের আত্মার সম্পর্ক, নারীর টান। মেয়েকে এইভাবে কটু কথা শোনাতে তোমার গলায় একবারও বিঁধল না? সকালে শপিং মলে যখন রোহানা প্রিয়া মায়ের গায়ের রং নিয়ে কটূক্ত করছিল, তখন তুমি ওনার পক্ষ নিলে কেন? বড় মেয়ের বিয়েতে যেন অসুবিধা না হয় তাই। কিন্তু এইদিকে যে তোমার মেজো মেয়ের এই কথাটা শুনে তার কতটা খারাপ লাগতে পারে তা তুমি অনুভবে করলে না। যদি করতে, তাহলে বাড়িতে এসে মেয়েটাকে আবার এমন জঘন্য কথাগুলো বলতে পারতে না। তুমি তো মেয়েটাকে জন্ম দিয়েছ, জন্মের সময় যদি জানতে মেয়েটার গায়ের রং চাপা হবে, তাহলে কি ওকে ছুঁড়ে ফেলে দিতে? স্বপ্ন জাহানকে উদ্দেশ্য করে ওনার সামনে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে একটানা বলে গেল নুরুল আমিন। এতেই ওনার রাগ মেটে না। এত বছর স্বপ্নার সাথে সংসার করার পর আজ প্রথমবারের মতো তিনি বাড়িতে এইভাবে উচ্চস্বরে কথা বললেন। না জানি তার অগোচরে স্বপ্না কতবার পিয়াসাকে তার গায়ের রং নিয়ে কটূক্তি শুনিয়েছে। সারাটা জীবন শিক্ষকতা করে স্টুডেন্টদের শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দিতে, অথচ তিনি জানতেনই না যে এই শিক্ষাটা প্রথমে তার স্ত্রীকেই দেওয়া উচিত ছিল। আজের একটা বিহিত করতেই হবে ওনার। তিনি স্বপ্নার দিকে ফিরে তিনি পুনরায় বলা শুরু করলেন, আমি জানতাম যে মারা নাকি সন্তানদের মন বোঝে, তাহলে তুমি কেন বুঝলে না? আমার মেয়ে তোমার এই কথাগুলোতে ঠিক কতটা আঘাত পেয়েছে। আরও দুটো মেয়েকে দেখতে শেখো আমার প্রিয়া মাকে। তুমি বললে না পিয়াসা ওর দাদুর রং পেয়েছে, ভাগ্যিস ও পেয়েছিল। আমি তো আমার মৃত মাকে প্রিয়ার মারতে দেখি। প্রিয়া আমার দ্বিতীয় মা, তাই তোমাকে বলে রাখছি, আমার মায়ের মনে কোনোদিনও কোনো কষ্ট দিবে না। এটাই তোমার প্রথম ও শেষ ওয়ার্নিং। তারপর পিয়াসাকে নিজের রুমে পাঠিয়ে তিনি হন হন করে বাড়ি থেকে বের হয়ে নিচে চায়ের দোকানে চলে যান। তখন ড্রয়িং রুমে শুধুমাত্র পড়ে রয় স্বপ্না। কোনো এক চাপা কষ্টে ওনার বুকটা ভারী হয়ে আসে। নিজেকে কেমন যেন অপরাধী মনে করতে শুরু করেন। নুরুল আমিন যে ওনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কঠোর বাস্তবতা, যেটা মানতে ওনার চক্ষুজোড়া শিথিল হয়ে আসে। কলেজের ড্রেস
চেঞ্জ করে পিয়াসা ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়ল। ভীষণ ক্লান্ত লাগছে তার, খিদেও পেয়েছে প্রচুর, কিন্তু সে কিছুতেই খেতে যাবে না। তার মা কিভাবে পারল তাকে বলতে যে সারাদিন তো তাহাকেও কি খাবে না খাবে তার খেয়ালে। ওনার এভাবে বলার কি দরকার ছিল? সে কি অন্যদের ভাগেরটা খেয়ে ফেলে নাকি? আর রইল বাকি ওই সব ক্রিম ট্রিম মাখা, ওগুলো জীবনেও ছুঁয়ে দেখবে না সে। তার মা এই যুগের মেয়ে কথা বলছিল, হ্যাঁ, যাদের মুখ সাদা তো পা কালো। অমন মেয়ে তো হওয়ার ইচ্ছেও নেই তার। শ্যাম রঙেই সে শ্যামঙ্গিনী, এতে হা হতাশ করার কী বা আছে? তখনই মায়েশা ও তানিশা আসে রুমে পিয়াসার জন্য দুপুরের খাবার নিয়ে। ওরা দুজন দরজার ফাঁকে উকি দিয়ে ড্রয়িং রুমে বাবা মায়ের ঝামেলাটা দেখেছে, তবে কেউই ভয়ের সামনে যায়নি। তার উপরে আবার আপুর বিয়ে বলে করে তানিশা 2 দিন ধরে কলেজে যায়নি। প্রথম মাস থেকেই যে এভাবে কলেজ ফাঁকি দিচ্ছে সে, এটা তার বাবা জানতে পারলে এবার হাত খরচ দেওয়াই বন্ধ হয়ে যাবে। মায়েশা ও বাবা মা এর ঝামেলার মাঝে ঢুকতে চায়নি। এমনিতেই সে কাল বাদে পরশু এই বাড়ি ছেড়ে চলে যাবে। তবে পিয়াসার অমন কান্না করা দেখে তার খারাপ লেগেছিল বৈকি। এরই মাঝে রুমে তাদের 3 বোনের মা স্বপ্না জাহান প্রবেশ করেন। চেহারায় চিরচেনা গুমোট ভাব। মাকে দেখে ওরা 3 বোন একটু নড়চড়েই বসলো। স্বপ্না 2 পা সামনে গিয়ে মায়েশার কাছ থেকে খাবারের প্লেটটা নিয়ে নিলেন। মায়েশা এবার একটু ভয় পেল। সে ভেবেছে যে রুমে খাওয়ার আনাতে তার মা বকবে, যেহেতু তিনি ডাইনিং টেবিল বাদে অন্য কোথাও খাবার খাওয়া পছন্দ করেন না। কিন্তু এমন কিছুই ঘটল না। স্বপ্না তাকে কোনো বকাঝকাও করল না, বরং বাম হাতের উপরে প্লেট রেখে ডান হাত দিয়ে ভাত মাখিয়ে 1 লোকমা এগিয়ে দিলেন পিয়াসার মুখের দিকে। ওরা 3 বোন হাঁ করে তাকিয়ে আছে তাদের মায়ের দিকে। পিয়াসা রীতিমতো চমকেই তাকালো। শেষ কবে মায়ের হাতে খেয়েছে মনে নেই তার। প্রায় সময় তো আবদার করলে মায়েশাই তাকে খাইয়ে দেয়। আজ যখন তার মা নিজ থেকে খাইয়ে দিচ্ছে, পিয়াসার খুশিকে দেখে। তার চোখের কোণে আবারও পানি ভরে গেল। তবে এবার মায়ের বলা কটু কথার কষ্ট নয়, বরং বহুদিন পর মায়ের হাতের ভালোবাসা পেয়ে। এমন ভূত দেখেছিস মতো করে তাকিয়ে না থেকে মুখ হা কর পিয়া, আমার কিন্তু হাত ব্যথা করছে এবার। স্বপ্না জাহান একটু ধমকে সুরেই বললেন। পিয়াসাও বাধ্য মেয়ের মতো খেতে থাকলো। চরম খুশিতে এবার সে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। স্বপ্নাও তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে কয়েকটা চুমু এঁকে দিলেন। সত্যি তো পিয়াসাকে কখনো তিনি এত কাছ থেকে খেয়াল করে আদর করেননি। মিটার হাসি ঝিলিক যেন তার মনের ভেতরে অদৃশ্য আলো ছড়িয়ে দিল। কত মায়াবী তার মেয়ের চোখ দুটো, কত সহজ সরল তার মেয়েটা। তবে তিনি মুখে কিছু বললেন না, আর শুধু তৃপ্তি সহকারে চেয়ে থাকলেন মেয়ের দিকে। মায়েশার আর তানিশার তখন খুশিতে লাফাতে ইচ্ছে করলো, তবে এমন সিরিয়াস মুহূর্তে ভেজাল কিছু বলাই তানিশার স্বভাব। তাই সে এবার 1 কদম এগিয়ে এসে বলল, দিস ইজ নট ফেয়ার আম্মু। আমি আর বড় আপনি কি পানির তলে ভেসে এসেছি? হ্যাঁ, আমাদেরও খাইয়ে দিন। শুধু মেজো আপুকে খাওয়ালে হবে? হিংসুটে মেয়ে একটা, আমার আদরে ভাগ বসাবি না একদম, দূর হয় এখান থেকে। পিয়াসা ভাতের লোকমা মুখে রেখেই বলল, বড় আপনি দেখো না, মেজো আপু আমাকে হিংসুটে বলছে। তানিশা মায়েশার হাত ধরে টেনে টেনে বলল, সেটাই তো দেখছি। এই পিয়া, বড্ড বার বেড়েছিস তুই। তানিকে হিংসুটে বলার সাহস কী করে হয় রে তোর? মায়েশাও তানিশার সাথে যোগ দিল, তো কি বলবো আপনি, টুকাই নেই। অবশ্য ও যে টুকাই পাওয়া তা তো তুমি আর আমি ভালো করেই জানি, তাই না আপনি? পিয়াসার চেহারায় দুষ্ট হাসি। হ্যাঁ, তা অবশ্য ভুল বলিসনি পিয়া। তানিকে তো আম্মু আব্বু ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছিল। এই বলে হাসি লুকাতে না পেরে পেছনে মুখ ফিরিয়ে নিল মায়েশা। ব্যাস, তানিশাকে খেপানোর জন্য এই একটা সম্বোধনই বাকি ছিল। এই টোকাই মেয়ে বলেই তার মাথা গরম হয়ে যায়। ছোটবেলা থেকেই তার বড় 2 বোন তাকে শুধু কুড়িয়ে পেয়েছে বলে বলেই খেপায়, যে কারণে এত বড় হওয়ার পরও তার টোকাই মেয়ে নামটা শুনলে খারাপ লাগে। এরপরে সে থমথম করে কান্না করার অভিপ্রায় নিয়ে মায়ের কাছে গিয়ে পড়ল, আম্মু দেখুন না, আপুর আমাকে কি বলছে, আমি নাকি টোকাই মেয়ে। এটা কি সত্যি? স্বপ্না এতক্ষণ ধরে চুপচাপ তার 3 মেয়ের খুনসুটি উপভোগ করছিলেন। হঠাৎ ওনারও কেন জানি গরম তেলে পানি ঢালতে ইচ্ছে হলো। তাই তিনি তানিশাকে সিরিয়াস ভাব নিয়ে বললেন, একান্তই যদি কুড়িয়ে পাওয়া মেয়ে লাগতো আমাদের, তাহলে তোমাকে কেন আনতাম তানি? তাহলে একটা বুদ্ধিমতী শান্তশিষ্ট বুঝদার মেয়ে আনতাম। তোমার আপনিরা ভুল বলেছে। লেগ গেল। এবার মাও তানিশাকে ঘুরিয়ে ফিরিয়ে খেপালো। না, এটা কিছুতেই সহ্য করা যাচ্ছে না তানিশার। সে ভেবেছিল মাকে আপুদের নামে বিচার দিলে কিছু একটা হবে। এবার তো মাও উল্টো সুর গাওয়া শুরু করলো। বেচারা তানিশা আর না পেরে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। এবার
মাইশা এবং পিয়াসা দুজনেই জানতো তানিশা কিছু পারুক আর না পারুক, ন্যানো সেকেন্ডের মধ্যেই চোখের এক সমুদ্র পানি আনতে পারে নিমিষে। এটাই মূলত তার ট্রাম্প কার্ড। তাই তারা দুজন বিরক্তি মিশ্রিত চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। স্বপ্না যখনও তার আদরের ছোট মেয়ের কান্না কীভাবেই বা সহ্য করবেন, তিনি তো আর জানেন না এটা তানিশার নাটকীয় কান্না সিম্পেথি পাওয়ার জন্য। তাই তিনি এবার সজোরে পিয়াসা এবং মাইশা দুজনেরই কান মুলে দিলেন। এসব দেখে তানিশার চেহারায় এক চিলতে বিজয়ের হাসি। কে বলবে 1 মিনিট আগে এই মেয়ে ভ্যা ভ্যা করে কান্না করেছিল। পিয়াসা চোখ উল্টিয়ে বলতে লাগলো, ले मम्मी का ओल्ड वर्जन रिवील। এটা শোনার 3 বোনের সাথে সাথে তাদের মা স্বপ্নাও হাসতে লাগলেন। আজ যেন তিনি তার মেয়েগুলোকে সামনে সমানে সমানে আদর করছেন। খুব খুশি লাগছে ওনার, মনের ভিতরে এক ধরনের প্রশান্তি ছেয়ে গেল। তারপর 3 মেয়েকেই পুরো খাবারটা খাইয়ে দিলেন তিনি। দূর থেকে এমন মনোরম দৃশ্য উপভোগ করলেন নুরুল আমিন। ওনার চেহারাতেও আনন্দের ঝিলি। এরপর তিনিও রুমে ঢুকে স্ত্রী আর 3 কন্যার সাথে গল্প জুড়ে দিলেন। এটাকেই হয়তো বলে একটা সুখী পরিবার। অফিস থেকে বাড়িতে ফিরতেই সন্ধ্যা নেমে রাত হয়ে গেল। শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে রুমে আনলো ইজাজ। চোখে মুখে ঘুমটানাট ক্লান্তি, তবুও অলসতার পাহাড় ভেঙে এজাজ চলে গেল শাওয়ার নিতে। তার কিছু মুহূর্ত পর এজাজের রুমে আগমন ঘটে মিসেস রোহানার। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তিনি ছেলের রুমে আসেন না বললেই চলে। এসব খুব একটা লাভ হয় না, কারণ এজাজ প্রায়শই রুমে থাকে না। সেই যে সকাল 9টায় বাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সারাদিনের ক্লান্তির কারণে ছেলেটা রাত্রে ভাত খেতেও ভুলে যায়। মাঝে মধ্যে মায়ের বকা খেয়ে রাতে কিঞ্চিত পরিমাণ ভাত খায়। সকালে নাস্তা করার সময় ছাড়া মা ছেলের কখনো তেমন দেখাই হয় না। এজাজ বাড়িতেও যতক্ষণ থাকে হাতে সব সময় তাই আরপার থাকবেই। খুব অল্প বয়সে এজাজের উপরে বড় দায়িত্ব তুলে দিয়েছিলেন মিসেস রোহানা। এজাজের বাবা যখন মারা যায় তখন এজাজ সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রেখেছিল। শুরু থেকে তাদের কোম্পানি মিসেস রোহানা চালালেও 1 বছর যেতে না যেতেই স্বামী মারা যাওয়ার পর কোম্পানিতে যে ডাউনফল হচ্ছিল তা সামলাতে তিনি হিমশিম খেয়ে যান। তাই ওনার পরে কোম্পানির হাল ধরেছিল ওনারই একমাত্র ছেলে শাহরিয়ার এজাজ। খুব অল্প সময়ের মধ্যেই সব কিছু আত্মস্থ করে নেয় সে। এজাজ অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছেলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সে তাদের কোম্পানিকেও এগিয়ে নিয়ে গিয়েছে সাবলীলভাবে। গ্র্যাজুয়েশনের পর মিসেস রেহানায় তাকে সিইও এর পদে মনোনীত করেন। এরপর থেকে ছেলেটার সাথে ওনার দূরত্ব কেমন যেন বেড়েই গেল। উঠতে বসতে মা করা ছেলেটা কাজের চাপে এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে মায়ের সাথে বসে কথা বলারও সময় পায় না এখন। এরপরেও মায়ের প্রতি এজাজের ভালোবাসা অসীম। এই নিয়ে ছেলের প্রতি তিনি কখনোই অভিযোগ করতে পারেন না। প্রতি শুক্রবারই বিকেলে এজাজ তার মায়ের পাশে বসে সময় কাটায় এবং যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় সবার আগে মিসেস রেহানার কাছেই পরামর্শ নিতে আসে। এভাবে কেটে গিয়েছে 5 বছর। এজাজ সিইও হিসেবে কোম্পানিকে এগিয়ে নিয়ে গিয়েছে সফলতার চূড়ান্ত শীর্ষে। বর্তমানে তার 8টি ব্র্যান্ড দেশ সেরা হিসেবে খ্যাতি অর্জন করেছে। আর মিসেস রেহানাও নীরবে নির্বৃত্তে দেখে গেলেন তার ছেলের অল্প বয়সে করা অক্লান্ত পরিশ্রম। ফ্রেশ হয়ে এসে এজাজ দেখল যে তার মা ডিভানে মুখ কালো করে বসে কি যেন চিন্তা করছেন। এজাজের মনে হলো তার মা হয়তো কষ্ট পেয়েছে, যেহেতু সে অনেকদিন ধরেই মায়ের সাথে বসে কথা বলেনি। নতুন প্রজেক্টের চিন্তায় তার একটু কাজের প্রেশার যাচ্ছে বইকি, যে কারণে মাহাদিনকে পর্যন্ত সে জ্বালিয়ে মারছে। কখনো ওই ইনভেস্টরের সাথে মিটিং ফিক্সড করতে, তো কখনো এমপ্লয়ীদের কাজের আপডেট জানতে। হালকা পায়ে হেঁটে এসে মিসেস রেহানার আঁচল দিয়ে মুখ মুছল এজাজ। মিসেস রেহানাও তখন ধ্যান ভাঙল। ছোটবেলায় খেয়ে এসে ঠিক এভাবে আপনার আঁচলে মুখ মুছতাম, মনে আছে আম্মু? মাই সান। ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন রোহানা। আম্মু, আপনার কি মন খারাপ? এত চুপচাপ কেন আপনি? এজাজ চিন্তিত হয়ে প্রশ্ন করলো। না বাবা, মন খারাপ না, ব্যাস একটু আপসেট আছি। রোহানার সহজ স্বীকারোক্তি। আম সরি আম্মু, আমি আপনাকে ঠিক মতো সময় দিতে পারছি না। ট্রাস্ট মি, আমি আর মাহাদিন অনেক চেষ্টা করছে সব গুছিয়ে আনতে, এরপরও কেন জানি সময় পাচ্ছি না। এজাজের কণ্ঠে ব্যাকুলতা। ডোন্ট অ্যাপ্লোজাইজ মাই সান, তুমি আমাকে সময় দিতে পারছো না এটা নিয়ে আমি আপসেট নই। আমি জাস্ট দিনরাত তোমার এই পরিশ্রম দেখলেই মনটা একটু বিষণ্ণ হয়ে যায়। রোহানা নরম কণ্ঠে বললেন, কি করবো আম্মু, আমিও যে ক্লান্ত। এত বিশাল কোম্পানি, এতগুলো এমপ্লয়ি সামলাতে পরিশ্রম করতেই হবে। বাট ডোন্ট ওয়ারি,
সামনেই মালয়েশিয়াতে একজন বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাব। উনি আমাদের প্রজেক্ট করার জন্য ইনভেস্ট করতে ইন্টারেস্ট দেখিয়েছেন। মিটিংটা ভালোই শেষ হলে হয়তো আমাদের কাজের প্রেশারটা একটু কমবে, কোম্পানির অনেক প্রোগ্রেস হবে। দোয়া করবেন আম্মু। একটানা মায়ের পাশে বসেই বলল এজাজ। মায়ের দোয়া তো সবসময় তোমার ওপরে আছে বাবা। আই নো তোমার মিটিংটা অনেক ভালো হবে, বাট এর আগে যে তোমাকে বিয়ে করতে হবে এ কথা মানে কি আছে? আমি আর কতদিন এই বাড়িতে একা একা থাকবো? একটা টুকটুকে বউমা তো আমিও ডিজার্ভ করি। রোহানা ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসেন। বিয়ের কথা শুনে এজাজের মুখ শ্রীলজ্জায় লাল হয়ে গেল। আকস্মাত তার চোখের সামনে পিয়াসার মুখ ভেসে উঠল। কেমন আবেগপ্রবণ লাগছিল নিজেকে তার। অবশ্য পাশে মায়ের উপস্থিতি উপলব্ধি করে দ্রুত নিজেকে সামনে নিল সে। মনে আছে আম্মু, আগামী পরশু দিনে তো ফিক্সড করেছেন। বাবা, আমার ছেলে কি লজ্জা পেল? যাক, জীবনে প্রথমে ছেলেকে তোতলাতে দেখলাম। তবে দেখেও বাবা, বউকে পেয়ে আবার মাকে ভুলে যেও না। হা, এমনি বললাম। এখন আসি মাই সান, কাল সকালে ব্রেকফাস্ট টাইমে দেখা হচ্ছে। গুড নাইট। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এসেছে ধীরে ধীরে। কেবল দোতলার বারান্দা দিয়ে হালকা চাঁদের আলো জানালার কাজ গলে ঘরের মেঝেতে পড়েছে নরম রূপালি রেখায়। দেয়াল করে টিকটিক শব্দ এখন বড় বেশি প্রকট লাগছে। মনে হচ্ছে সময়টাও আজ আর চলতে চাইছে না। ঘুমিয়ে পড়েছে সবাই, কিন্তু মাইশার চোখে আজ ঘুম নেই। সে বসে আছে জানালার ধারে, লাল সাদা পর্দাটা আধা খোলা। বাইরের আকাশটা অনেক দূরের মনে হচ্ছে এই আকাশ, এই বাতাস সবই আজ নতুন। আজকেই ওদের সঙ্গে তার শেষ দেখা। কালে যে তার গায়ে হলুদ, এর পরের দিন বিয়ে। অবশেষে এসে এই বাড়ি, এই রুম, আত্মার সম্পর্ক দূরে ছেড়ে চলে যাবে শ্বশুরবাড়ি। হাতের মুঠোয় চেপে ধরা একটা ছোট্ট টেডি, যেটা পিয়াসা গতবার তার জন্মদিনে তাকে উপহার দিয়েছিল। তখন তো একসাথেই ঘুমানো, বালিশ ছুঁড়ে খেলা করা, আলমারির চাবি হারানো, এই সব কিছুতেই ছিল ছোট ছোট হাসির জোয়ার। এখন মনে হচ্ছে এসব সবই ছেড়ে দিতে হবে কাল পরশুর পর। কেন জানি আজ মা বাবার চাওয়া পাওয়াগুলো ভারী লাগছে। হয়তো খুব ভালো ছেলেই হবে, হয়তো সংসারটাও খুব সুন্দর হবে, তবুও মনের এক কোনায় হাহাকার। এজাজকে সে একটিবারের জন্য দেখলো না, কথাও বলল না। এভাবে কাউকে না জেনে না বুঝে সে বিয়ে করতে চলেছে, একটা নতুন জীবন শুরু করতে চলেছে, যার শেষটা আদৌ সুন্দর হবে কি না জানা নেই তার। তবে শুধুমাত্র বাবার উপরে বিশ্বাস ভরসা রেখেই সে নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত সহসা রাজি হয়েছে। সে জানে তার বাবা এজাজের সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর নিয়েই বিয়ের বিষয়টিতে এগিয়ে নিয়েছেন, কিন্তু তার দুঃখটা তো এখানে না। সে যেই বাড়িটা ছেড়ে যাচ্ছে সেটার প্রতিটি ইট যেন ছোট ছোট অভিমান আর ভালোবাসায় করা। এসব ছেড়ে সে কি ভালো থাকবে? অন্ধকার ঘরের বাতাসে হঠাৎ করে কেমন যেন একটা ভারী নিঃশ্বাস পড়ল মাইশার পেছনে। তানিশা তো তখনও অর্ধঘুমেই তলিয়ে গেছে। মাইশা মুখ ফিরিয়ে দেখলো পিয়াসা দাঁড়িয়ে আছে পেছনে। ওর চোখে ঘুম নেই, শুধু একরাশ চুপচাপ অভিমান। কিছু না বলে সে ধীরে ধীরে এসে বসলো মাইশার পাশে, জানালার ধারে। পিয়াসা কিছু বলে না, শুধু তার হাতটা মাইশার হাতের উপরে রেখে দিল নিঃশব্দে। সেই হাতটা ছোটবেলায় কতবার শক্ত করে ধরে থাকতো। বৃষ্টির সময় স্কুল থেকে ফেরার পথে স্যারের বকুনি খেয়ে কাঁদতে কাঁদতে, কিংবা রাতে ভূতের গল্প শুনে ভয় পেয়ে। আজ সেই হাতটাই কাঁপছে একটু একটু করে। মাইশা জানে এই কাঁপুনির মানে কি। পিয়াসা কখনো কাঁদে না, কিচ্ছু বলে না। অভিমান জমায় চোখের কোণায়, তার ভালোবাসা জমায় মনের গভীরে। মাইশা আলতো করে ছোট বোনের মাথায় হাত রাখলো। পিয়াসা চোখ বন্ধ করে দিল। যেন এই মুহূর্তটা সে ধরে রাখতে চায়, এই ছোঁয়াটা, এই উষ্ণতা। একসময় মাইশা টুক করে বলেই ওঠে, তোকে ছাড়া কেমন করে থাকবো রে? পিয়াসা কিছু বলে না, তার চোখ বেয়ে নেমে আসে চুপচাপ পানি। কোনো শব্দ নেই, কেবল ভেতরে ভেতরে ঢেউ খেলতে থাকে হারানোর আশঙ্কা। ঘরের দেয়ালে থেকে বাতাস। পিয়াসা তার গলা চেপে ধরে, যেন কিছু বলতে চায়, কিন্তু মুখ থেকে কিছুই বের হয় না। মনে হয় এই রাতটাই যদি আর না শেষ হতো। এক ফাঁকে হালকা বাতাসে জানলার পর্দা উড়ে ওঠে, চাঁদের আলো এসে পড়ে দুই বোনের মুখে। তারা একে অপরের দিকে তাকায়, চোখে চোখে যে কথা তার কোনো ভাষায় বলা হয় না। এই ঘরে, এই বিছানায় কাল পরশু থেকে আর তারা একসাথে থাকবে না। ঘুম ভেঙে আর কেউ বলে উঠবে না, আপু আমার চুলটা বেঁধে দাও। সব থাকবে আগের মতো, শুধু মাইশা থাকবে না। আর সেই না থাকা এত নীরব, এত ভারী, যা শুধু একটা বোনই অনুভব করতে পারে। চাঁদের আলোতে এখন আর কিছু স্পষ্ট দেখা যায় না, কেবল দুটি বোন পাশাপাশি বসে, একজন সরে যাচ্ছে, আরেকজন আঁকড়ে ধরছে সেই সময়টুকু। ঘড়ির কাঁটা ঠিক রাত 3টায়
থেমে থাকলো যেন। আজ মাইশার গায়ে হলুদের অনুষ্ঠান। বাসার মধ্যে ছোটোখাটো স্টেজ করে রাখা হয়েছে। চারপাশটা গাঁদা, ডেইজি আর গোলাপের সমন্বয়ে সাজানো। সমস্ত কিছু পিয়াসা ও তানিশাই করেছে। মাইশাকে কোনো কাজে হাতই লাগাতে হয়নি। অবশ্য পুরো ডেকোরেশনের ইনস্ট্রাকশন দিয়েছে মাইশা, নয়তো পিয়াসা আর তানিশা দুজনে একসাথে কাজ করলে 10 বার ঝগড়া লাগাই দিত। পুরো বাড়িটা কাঁচা গোলাপের সুগন্ধিতে ভরে গেছে। তার উপরে মায়ের হাতের কাচ্চি আর কষা মাংসের কড়া ঘ্রাণে মোমো করছে আশপাশ। শহরের বিয়েগুলো হয় খুব ছোটোখাটো করে, খুব কম মানুষের সমাগম ঘটে বিয়েতে। পিয়াসাদের বাড়িতে তাও খালা, ফুপু আরও কিছু কাজের লোক দেখা যাচ্ছে। অথচ ইজাজের বাড়িতে তো একটা পোকাও নেই। কাল যে বিয়ে হবে ইজাজের, বাড়িতে না আছে কোনো আয়োজন, না আছে কোনো আত্মীয় স্বজন, আর না কোনো সাজসজ্জা। এই কারণে সকাল সকালই মিসেস রোহানা 2 জন মেহেদি আর্টিস্ট বুক করে পাঠিয়ে দেয় পিয়াসাদের বাড়িতে। সাথে কিছু উপহার নামাও পাঠান মাহাদিনকে ডেকে। অবশ্য সকাল সকাল অফিসে চলে যাওয়ায় ইজাজকে কিছু বলার সুযোগই পাননি তিনি। উপহার নিয়ে মাহাদিন যখন পিয়াসের বাড়িতে পৌঁছায়, তখন সে যা দেখলো তার তো চক্ষু চড়ক গাছ। সবাই মিলে মাইশার মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে। মাইশার পরনে সবুজ এবং হলুদ রঙের মিশ্রণের শাড়ি আর ফুলের অলংকার। এদিকে পিয়াসা, সে কিনা একটা সালোয়ার কামিজ পরিহিত আর না পড়েছে কোনো অলংকার। উল্টো সে হাসি মুখে মাইশাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। অবশ্য সবাই পিয়াসাকেও হলুদ লাগিয়ে দিচ্ছে সামান্য। মাহাদিনের হিসাব মতে আজ পিয়াসার গায়ে হলুদ। পিয়াসাই সব হবে, সবার আকর্ষণের মূল বিন্দু। কিন্তু না, একে দেখছে মাহাদিন। কিছুক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো দরজায় দুয়ারে। হলুদ মাখানো শেষে সবাই যখন যে যার মতো কাজে চলে গেল, তখন মাইশার চোখ যায় দরজায় দাঁড়িয়ে থাকা মাহাদিনের দিকে। হাত ভর্তি উপহার। দ্রুত গিয়ে সে মাহাদিনকে ভেতরে ডাকে। হাত থেকে উপহারগুলো নিয়ে টেবিলে রাখে। মাহাদিনের চোখ এখনও মাইশার দিকে। এই মেয়ে এমন সাজে কেন? স্যারের সাথে তো পিয়াসার বিয়ে হবে, এটাই তো স্যার তাকে বলেছিল। পিয়াসার সাথে হেসে হেসে কথা বলায় সেদিন স্যার তাকে শাস্তিও দিয়েছিল। তাহলে পিয়াসার বোন মাইশা এমন করে সাজবে কেন? মাহাদিনের তো মাথায় সিস্টেম অফ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি কখন এলেন মাহাদিন ভাই? ওভাবে কেউ দরজায় দাঁড়িয়ে থাকে? আচ্ছা যাকগে, আপনি বসুন, আমি আপনার জন্য শরবত আনছি। আরে কি করো মেয়ে, আমি কিছু খাবো না এখন। অফিসে স্যারকে না বলে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, এগুলো আন্টি মানে স্যারের আম্মু পাঠিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু এইভাবে কি করে কিছু মুখে না দিয়ে চলে যাবেন? কিছু অন্তত খেয়ে যান, আমি পিয়াসাকে ডাকছি। তার দরকার নেই, তুমি আগে আমাকে এটা বলো, তোমার এই সাজের কারণ কি? হাসালেন মাহাদিন ভাই, গায়ে হলুদে এমন সাজবো না তো কি ভূত সাজবো? না সেটা না, আসলে তোমাকে একটু অন্যরকম লাগছে। মানে সাজগোজ কি খারাপ হয়েছে নাকি? আমাকে তো পিয়াসাই সাজিয়ে দিয়েছে। আরে ভালো লাগছে দেখতে, আমার প্রশ্ন এটা না। আজকে তো পিয়াসার গায়ে হলুদ, তাহলে পিয়াসা না সেজে তুমি কেন সেজেছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মাহাদিনের চোখে মুখে কৌতূহল। কি যে বলেন মাহাদিন ভাই, আজ আমার গায়ে হলুদ, পিয়াসার না। গরমে মনে হয় আপনার মাথাটা একটু ঘুরে গিয়েছে, এই জন্য বলছি বসুন, আমি ঠান্ডা ঠান্ডা শরবত আনি। হঠাৎ করে মাহাদিনের মাথা গরম হয়ে গেল। ই আবার কেমন কথা মাইশার? এই বেদ্যপ, আমি তোমার কয় বছরের বড় তুমি জানো? আমার মাথা একেবারে ঠিক আছে, আগে নিজেরটা চেক করো। বোনের গায়ে হলুদে নিজে সেজে বসে আছে। বেয়াদব কাকে বললেন আপনি? হ্যাঁ, একটু ভালো করে কথা বলছে বলেই যাতা বলবেন নাকি? আর আজকে আমার গায়ে হলুদ, পিয়াসার না। মাইশাও ছেড়ে কথা বললো না। মাইশার এমন ওভার কনফিডেন্স দেখে মাহাদিন একটু থমথমে খেয়ে গেল। মনে মনে ভাবলো হয়তো সে পিয়াসা আর মাইশার মাঝে গুলিয়ে ফেলেছে। কিন্তু তর্কে যখন একবার নেমেছে, হেরে গেলে তো চলবে না। যদিও নিজের ভুল হয়, তবুও সে জিতবে। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো গায়ে হলুদ মাইশা, কিন্তু তাই বলে কি পিয়াসার গায়ে হলুদ হতে পারে না? কি স্বার্থপর মেয়ে রে বাবা। আমার গায়ে হলুদের দিন পিয়াসার কেন গায়ে হলুদ হবে? ভ্রু কুচকে কে বলল মাইশা? বোকা মেয়ে, তোমার গায়ে হলুদ যেমন হলুদ দেওয়া হয়েছে, পিয়াসার গায়েও তো দেওয়া আছে। সো আজ পিয়াসারও গায়ে হলুদ। এখানে লজিকটা কোথায় আজও? তুমি যদি সব বুঝতে চাও মাথা দিয়ে, তবে আমার মনটা কোথায় যাবে রে মেয়ে? মাহাদিনের কণ্ঠে রসিকতার সুর। ধর, কিছু বুঝতেছি না। আপনার মতো লোকের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ও তাহলে ক্ষমা চাও, পা ধরে চাইতে হবে না। পাগল লোক একটা। আড়াড়িলা মহিলা একটা। এরই মাঝে পিয়াসা চলে আসে ড্রয়িং রুমে। সে তো রীতিমতো অবাক মাইশার কথাবার্তা দেখে। মাইশা এত কথা বলতে পারে পিয়াসার জানা ছিল না।
ইস, দেখতে কত সুন্দর লাগছে দুজনকে। মাহাদিনের সাথে মাইশার বিয়ে হলেই হয়তো ভালো হতো, তা না ওই অসভ্য লোকটাকে বিয়ে করছে তার বোন। ধুর, কি যে ভাবছি আমি। ছি, কাল আপুর বিয়ে ওই অশুভ লোকটার সাথে, আর আমি কিনা অন্য একটা লোকের সাথে আপুর বিয়ে। না না পিয়াসা, এমন ভাবনা ফেলে মাথা থেকে। তোর জীবনে কখনো মাহাদিন ভাইয়ের মতো সুইট দুলা ভাই পড়বে না। অত ভালো ভাগ্য তোর না ওই অসভ্য লোকটাকে তোর বোনের জামাই হিসেবে দেখতে হবে। ইস, কি জঘন্য। পিয়াসা আরো কত কিছু কল্পনা জল্পনা করেছে মনে মনে, আর ওদিকে মাইশা এখনো মাহাদিনের সাথে কথা কাটাকাটি করছে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে পিয়াসা ছুটে যায় মাহাদিনের দিকে। এদের ঝগড়া বন্ধ করলে কিছুক্ষণ বাদেই বাবা মা এসে দেখলে আরেকটা ঝামেলা শুরু করবে আর কি। আপনি কি করছো তুমি এসব? আব্বু কিন্তু পাশের রুমেই আছে। আমি কি করলাম? এই লোকটাই তো তখন থেকে উল্টাপাল্টা বকে যাচ্ছে। এই যে মিস, তুমি সবার আগে শুরু করেছো উল্টাপাল্টা কথা বলা। বলে কিনা আমার মাথা নড়ে গেছে। মাহাদিন বলল মাইশাকে। বেশ করেছি বলে আপনার মাথায় শুধু নড়েই নেই, দেখুন হয়তো একেবারে নষ্টই হয়ে গিয়েছে। এবার মাইশাও চুপ করে থাকে না। আহা, কি করছেন দুজনে? চুপ, একদম চুপ। আপনি তুমি ভিতরে যাও, একটু পর মেহেদি দিতে হবে। এই বলে মাইশাকে ঠেলে ঠেলে রুমে পাঠিয়ে দিল পিয়াসা। তোমার বোন কি পরিমাণ ঝগড়ুটে! বাপরে বাপ, কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল আমার সাথে। মাহাদিন বিস্ফোরিত নয়নে পিয়াসাকে বলল, মাহাদিন ভাই, আপনি জানেন পুরো মহাবিশ্বে আপনিই প্রথম যে আপুকে ঝগড়ুটে বলেছেন। আমার আপু তো কখনো। তোমার আপু যা হবে হোক, আমি এবার আসি। অলরেডি দেরি হয়ে গেছে। এবার নাকি স্যার আমার পাটা কেটে ফেলে রাখেন। এই বলে মাহাদিন দৌড় লাগায় দরজার দিকে। অবশ্য যাওয়ার আগে পিয়াসার কাছ থেকে কাঁচা হলুদ বাটা নিয়ে নেয় সামান্য। এই দুই বোনের মধ্যে যারই গায়ে হলুদ হোক না কেন, আজ তো তার স্যারেরই গায়ে হলুদ, এটা তো পাক্কা। তাই আজ স্যারকে সারপ্রাইজ করে দিবে মাহাদিন। মাহাদিনকে বিদায় দিয়ে পিয়াসা ভেতরের রুমে চলে গেল। তখন সবেমাত্র একজন মেহেদি আর্টিস্ট মাইশাকে মেহেদি দেওয়া শুরু করেছে। আরেকজনের কাছে তানিশাও বসে মেহেদি দিচ্ছে, আর তানের নড়াচড়া নিয়ে মাইশা বকা দিচ্ছিল তাকে। তানিশা খুব ছোট্ট থেকেই ড্রামাটিক। সে জিনিসটা বড় দুই বোন সারা দিন মায়ের পিছনে ঘুরঘুরে পায় না। সেটাই তানিশা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নাটক করে, মায়ের কাছ থেকে উদ্ধার করে ছাড়ে। একটা ফুলের টোকা পড়লেও তানিশা কান্না শুরু করে দেয়। জাস্ট ন্যানো সেকেন্ডের মধ্যেই চোখে পানি নামাতে পারে সে। আর এখন যখন মাইশা তাকে বকা দিচ্ছে, অমনি চোখ দিয়ে পানি বের করে ফেলেছে তানিশা। মেহেদি আর্টিস্টরা পুরাই অবাক। পরে আবার মাইশা 9-6 বলে তানিশার কান্না থামালো। মাইশা এমনই, পুরোই একজন আদর্শ বড় বোন। শাসনের সময় শাসন, আদরের সময় আদর। তাদের মা যখন পিয়াসা আর তানিশার খোঁজাখুঁজিতে অতিষ্ঠ হয়ে যায়, তখন মাইশার কাছে ওদের বুঝিয়ে দেয়। শুধু বোনদের নয়, পুরো বাড়ি সামলাতে পারে মাইশা। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে কথাটা মাইশা প্রায়শই ছোট বোনদের শান্ত করতে বলে। পিয়াসা মাঝে মাঝে ভেবে কুল পায় না যে তার বড় আপু এত ভালো কেন, কিভাবে এত কিছু সামলাতে পারে। এদিক থেকে তো পিয়াসা একেবারে গোল্লা। তানিশা যেমন তাড়াতাড়ি কান্না করতে পারে, অমনি পিয়াসা তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়। রাগের বশে মুখে যা আসে বলে ফেলে, কিছু খেয়ালও থাকে না তার। ছোট দুই বোনের এমন আজব আজব সব কাণ্ড বড় বোন হিসেবে মাইশারি সামলায়। তাদের বাবা মায়ের কোনোদিনও ভ্রুকুটিও করতে হয়নি কিভাবে 3 মেয়েকে একসাথে সামলাবেন এই ভেবে। আর তাদের বড় আপনি মাইশা কিনা কাল চলে যাবে, অন্য একটা বাড়িতে সংসার করবে। এটা কি করে হয়? পিয়াসা কি করে আপুকে ছাড়া থাকবে? হায়, আপুরাও কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেছো আপু, ভেতরে এসো। দরজা দাঁড়িয়ে কেন? তানিশা বলল। পিয়াসা হাসি মুখে গিয়ে বসে মাইশার পাশে। মাইশার বাম হাতে তখন মেহেদি নেওয়া চলছিল। তখন পিয়াসা আলতো হাতে মাইশার ডান হাত ধরে কাঁধে মাথা রাখে। মনটা হঠাৎ করে বিষণ্ণ লাগছে তার। কি রে পিয়া, মন খারাপ নাকি? আম্মুর কাছে বকা খেয়েছিস? মাইশা বলল, কিছু না আপু, আমি কি এমনি তোমার কাঁধে মাথা রাখতে পারি না? তা তো পারিস, তবে মুখে এমন বিষণ্ণতার ছাপ নিয়ে এমনি এমনি আমার কাঁধে তুই মাথায় রাখিস না। কি হয়েছে আগে সেটা বল। এই যে মাইশা ঠিকই ধরে ফেললো সব বোনদের সমস্ত গতিবিধি যে তার নক্ষত্র দর্পণে। আপনি তুমি কত তাড়াতাড়ি চলে যাচ্ছ বাড়ি ছেড়ে। তোমাকে ছাড়া থাকবো কিভাবে? কাঁদো কাঁদো গলায় বলল পিয়াসা। ভোকামি, এই জন্য মন খারাপ? শোন, তোর চেয়ে বেশি আমার মন খারাপ হচ্ছে। মা বাবা তুই তানিকে ছেড়ে আমি যেতে চাই না, কিন্তু মায়া বাড়িয়ে লাভ নেই রে। একদিন না একদিন তো যেতেই হতো। মেয়েরা তো আজীবন বাবার বাড়িতে থাকতে পারে না। এমনটা কেন হতে পারে না আপনি? জন্মের পর থেকে যে বাড়িতে বড় হয়েছি, পিতৃস্নেহে মাতৃস্নেহে যাদের কাছে লালিত হয়েছি,
যে বন্ধুদের সাথে হেসে খেলে দিন কাটিয়েছি, সে সব কিছু ছেড়ে শুধু মেয়েদেরই কেন যেতে হয়? আমরা মেয়েরা কি পারি না আজীবন নিজের ভালো লাগা নিয়ে কাটিয়ে দিতে? এই সমাজ কেন শুধু মেয়েদেরই ত্যাগ করা শেখায়? পুরুষরা যে ত্যাগী নয় সেটা বলিনি, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেয়েরাই কেন একটু বেশি আত্মত্যাগ করতে হয়? মেয়েদের নিজের নিজের বলতে কেন কিছু হয় না? পিয়াসার এমন প্রশ্ন পুরো রুমের সবাই স্তব্ধ হয়ে গেল, কারোর মুখে কোনো উত্তর নেই। এবার তো তানিশারও মন খারাপ হতে লাগলো। বড় আপু চলে যাওয়ার পর তার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে তা উপলব্ধি করতে লাগলো। সে এতটাও ছোট নয় যে মেজো আপু যে কথাগুলো বলছে তার মর্ম বুঝবে না। হঠাৎই সব জ্ঞাত হতেই তানিশা ভ্যা ভ্যা করে কাঁদা শুরু করে দিল। এবার সে কোনো ড্রামা করছে না, সত্যিকারের কান্নাই করছে। অর্ধেক মেহেদি দেওয়া হাতটা সামনে তার বড় আপুর আরেক পাশে গিয়ে বসে অনবরত কান্না করছে তানিশা। মেয়েরা যথেষ্ট আবেগপ্রবণ, এমন মুহূর্তে মাইশাও নিজেকে সামলানোর কঠিন মনে করছে। তবুও নিজেকে সংযত করে তার দুই বোনের উদ্দেশ্যেই বলতে থাকে সে, পিয়াসার করা প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিংবা তানিকে কি বলে শান্ত করব তাও জানি না। আমি অতটাও হয়তো বড় হইনি, কিন্তু তোদের দুজনের মনের অবস্থা আমি বুঝেছি। আমার কি ইচ্ছে করছে নাকি সব কিছু ছেড়ে ছুড়ে বিয়ে করতে? সমাজ আমাদের ভালোর জন্য কিছু নিয়ম বানিয়ে দেয়, আমরা কেউ সেই নিয়মের ঊর্ধ্বে নই। এই যে মেয়েরা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যায়, এতেও নিশ্চয়ই কোনো মাহাত্ম্য আছে। আমাদের আম্মু তো নানা বাড়ি ছেড়ে আব্বুর বাড়িতে এসেছে। শুধু আম্মু কেন, নানু, দাদু, ফুপু, খালামুনি সবাই তো। ওনাদেরও নিশ্চয় কষ্ট হয়েছিল সব ছেড়ে আসতে, তবু তো ওনারা সংসার করছেন, তা সে সুখে হোক বা দুঃখে। এবার সে পিয়াসার দিকে স্নেহময় দৃষ্টি দিয়ে বলল, আর পিয়া, তুই যে বললি আমাদের মেয়েদেরই কেন এত ত্যাগ করতে হয়, তোর কি মনে আছে ওই প্রবাদটা, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ? আমরা কোনো কিছু ত্যাগ করি তবেই সুখ পাই। বড় হওয়ার পর কোনো দিন দেখেছিস আম্মুকে নানা বাড়িতে একবার 2 দিনের বেশি থাকতে? ওই বাড়িতে তো আম্মু ছোট থেকে বড় হয়েছে, তবু কেন থাকে না জানিস? সংসারের মায়া। আম্মু তার সংসারকে অনেক ভালোবাসে। বাবার বাড়ি ত্যাগ করার পরেই আম্মু তার একটা সংসার পেয়েছেন, যেটা তিনি আগলে রেখেছেন। বালেগ হওয়ার পর থেকে মাসের পর মাস ঋতুচক্রের অস্বস্তিকর যন্ত্রণা সহ্য করে, 9 মাস সন্তান গর্ভধারণ করে, তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করে আম্মু আমাদের জন্ম দিয়েছেন। এই যে নিজের শরীরের এই ত্যাগ করে তিনি আমাদের পেয়েছেন। হয়তো এই কারণেই আমাদের প্রতি ওনার এতটা মায়া, ভালোবাসা। সন্তান পাওয়ার পর তিনি ভুলে গেছেন এত বছরের কষ্টগুলো। দেখলে তো, প্রথমে ত্যাগ করা শিখতে হয়, এরপর ভালো কিছু আসে। আমি তোদের হয়তো ভালো করে কিছু বোঝাতে পারিনি, তবে শুধু এটা মাথায় রাখিস, মেয়েরা ধৈর্যশীল বলেই তারা ত্যাগ করতে জানে। মেয়েদের আল্লাহ তেমন অফুরন্ত ধৈর্য দিয়েছেন সব সহ্য করার। আর সময়ের সাথে সাথে কিছু ভালো লেগে যায়, হয়তো একটু ধীরে, তবে শেষটা সুন্দর হয়। বুঝলি আমার বোনেরা? এত লম্বা একটা লেকচার দিতে গিয়ে মাইশা খেয়ালই করেনি যে সে এত কথা বলে ফেলেছে। চারপাশে সবার চেহারার দিকে তাকালো সে। পিয়াসা আর তানিশা দুজনের চোখ টলমল করছে পানিতে, তবুও মুখে হাসি ফুটে গিয়েছে। মেহেদি আর্টিস্ট দুজনই মুগ্ধ হয়ে চেয়ে আছে মাইশার দিকে। হয়তো ওনারা ভাবছেন এই বয়সে মেয়েটার কত বুঝদার। সাথে নুরুল আমিন আর স্বপ্না জাহানও দাঁড়িয়েছিলেন দরজার প্রান্তে। কখন থেকে তা জানা নেই মাইশার। বাবা মা হয়তো তার এমন লেকচার শুনেই ফেলেছে। এমন অশ্রুসুক্ত নয়নে তাকিয়ে আছেন ওনারা। এরা উপলব্ধি করছে মাইশার এবার একটু লজ্জাই লাগলো। ছোট্ট বোনদের শান্ত করতে গিয়ে সে কি বলে ফেলেছে তার খেয়ালই নেই। নুরুল আমিন 2 কদম এসে মাইশার মাথায় হাত রাখলেন। ওনার চোখে মুখে গর্বের ছায়া। মারে, কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম মেয়েটাকে হয়তো একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছিল খুব, কিন্তু আমি যে পুরুষ মানুষদের কাঁদতে নেই, বুক ফাটবে কিন্তু চোখে পানি আনা যাবে না। পিয়াসা মায়ের প্রশ্নগুলো যেমন হৃদয় বিবাহক ছিল, ঠিক তেমনই তোমার উত্তরগুলো ছিল আরও হৃদয় স্পর্শী। এত গভীরভাবে কবে থেকে চিন্তা করতে শুরু করলে মাইশা? আমার মেয়েটা তো সত্যিই বড় হয়ে গিয়েছে। কখনো ভেবে দেখিনি আমি কেন বাবা বাড়ি গেলে 2 দিনের বেশি থাকতে পারি না, কেন আমার সন্তানদের প্রতি এত টান কাজ করে, কিসের এত অস্থিরতায় ভুগি আমি। অথচ আমার মেয়েটা কত সুন্দর করে বুঝিয়ে দিল তার মায়ের ত্যাগের কথা। মারে, এতটা মায়া রেখে তুই চলে যাবি? তোকে ছাড়া কিভাবে থাকবো আমরা? মেয়েরা কেন এত মায়াবতী হয়, কেন?
এই বলেই স্বপ্না কান্নায় ভেঙে পড়লেন। নুরুল আমিন গিয়ে ওনাকে শান্ত করতে লাগলেন। তাদের 3 মেয়ে দেখলো সেই মুহূর্তটা। হঠাৎই পিয়াসার মনে একটা গান বেজে ওঠে। लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। অফিস থেকে পৌঁছাতে মাহাদিনের সত্যি সত্যি দেরি হয়ে গেল। লাঞ্চ ব্রেকের সময় হয়ে গিয়েছে। সকল এমপ্লয় একসাথে বসে খাওয়ার সাথে সাথে গল্প করছে। একমাত্র এই সময়টাতেই তারা নিজেদের মতো থাকতে পারে। বসের কোনো চাপাচাপি থাকে না। মাহাদিনেরও কত ইচ্ছে করে সবার সাথে বসে আড্ডা দিতে, খেতে। মিস রাফাতও কতবার লাঞ্চের অফারও করেছে তাকে। প্রতিবারই এক বুক কষ্ট নিয়ে রিজেক্ট করে দিয়েছে সে। কারণ হলো তার হিটলার স্যার। 1 কাপ কফি খেলেও ওনার পাশে মাহাদিনকেই লাগে। তার উপরে আবার মাহাদিনের মা প্রতিদিনই তার সাথে সাথে ইজাজের জন্য লাঞ্চ প্যাক করে দেয়। ইজাজ তার বাড়ির স্টাফের করা রান্না খেতে চায় না শোনার পর থেকেই এই যা। আর ইজাজ তো প্রতিবারই তৃপ্তি সহকারে মাহাদিনের সাথে বসে লাঞ্চ করে। আজও তার ব্যতিক্রম হয়নি। মাহাদিন সকালে স্যারের কেবিনে লাঞ্চ বক্সটা রেখে পিয়াসাদের বাড়িতে গিয়েছিল। ওটা এখনও যথাস্থানেই রয়ে গেছে। তার মানে তার স্যার এখনও খায়নি। হালকা পায়ে কেবিনে ঢুকেছে মাহাদিন। ইজাজ তখনও ল্যাপটপে কি যেন কাজ করেই যাচ্ছে। স্যার হুম খেয়েছেন? হুম কিন্তু স্যার বক্সটা তো এখনো ভর্তি। তখন ইজাজ ল্যাপটপ থেকে মুখ তুলে মাহাদিনের দিকে তাকিয়ে থাকে। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। দেখছো যখন, তাহলে নিশ্চয়ই বুঝেছ আমি খাইনি। তাহলে আবার কেন এমন প্রশ্ন করো মাহাদিন? যা শুনলে আমার মাথায় বিরক্তি চলে আসে। মাহাদিন আমতা আমতা করে স্যারের দিকে তাকালো। ভুল হয়ে গেছে স্যার। মাথা নিচু করে বলল সে। দিনে অন্তত একবার সরি না বললে কি হয় না মাহাদিন? বাদ দাও, খেতে বসো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে তোমার জন্য অপেক্ষা করতে করতে। মাহাদিনও কিছু না বলে বাধ্য পিয়ের মতো খেতে বসে গেল। তার স্যারের মুডটা একটু বিগড়েই আছে। তবে এটা কিভাবে ঠিক করতে হয় তাও মাহাদিন ভালো করেই জানে। খাওয়া শেষে মাহাদিন ইজাজকে প্রশ্ন করে, স্যার আমি যে এত লেটে অফিসে আসলাম, আপনি বকা দিলেন না যে? ইজাজ চোখ তুলে তাকায় মাহাদিনের দিকে। মুখ দেখে কোনো অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। না মানে আপনি তো লেট করলে রেগে যান, তাই বললাম। মাথা নিচু করে বলল মাহাদিন। তুমি যে অকারণে লেট করো না তা আমার জানা আছে মাহাদিন। নিজের দায়িত্বের প্রতি তোমার যথেষ্ট নিষ্ঠা আর সততা আছে। সো এখানে জিজ্ঞেস করার মতো কিছু নেই, তবে তুমি চাইলে বলতে পারো। ইজাজের কথা শুনে মাহাদিনের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। স্যার কি তার কাজের সুনাম করলো? হ্যাঁ, কতদিনের স্বপ্ন পূরণ হলো আজ। তার কর্ণদয় ধন্য হয়ে গেল স্যারের মুখে নিজের সুনাম শুনে। একেই তো বলে বিগ ড্রিম। খুশিতে আত্মহারা হয়ে মাহাদিনের লাফাতে ইচ্ছে করলো, স্যারকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে স্থির করলো। মাহাদিন স্যারকে জড়িয়ে ধরলে কোনো সময় না তার স্যার আবার বলেই ওঠে, ইডিয়েট, আমার বউ ছাড়া আমাকে কেউ জড়িয়ে ধরতে পারবে না। অসম্ভব কিছু না অবশ্য। তার স্যার বিয়ের আগে যে বউ ভক্ত হয়ে গেছে। বইয়ের কথা মাথায় আসতে মাহাদিনের মনে পড়ল সকালের কথাটা, যখন সে পিয়াসার বাড়িতে মাইশাকে গায়ে হলুদের বইয়ের বেশে দেখেছিল। স্যার তো তাকে বলেছিল পিয়াসা নামিরান তার হবু বউ। তাই সে খটকা দূর করতে ইজাজকে প্রশ্ন করলো, স্যার সকালে আমি আপনার হবু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আন্টি পাঠিয়েছিল কিছু উপহার দিয়ে। আপনি নাকি তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ায় আপনাকে ইনফর্ম করতে পারেনি। আজ তো ওই বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। বাহ, ভালোই তো। তা কি কি দেখলে আর শ্বশুরবাড়িতে মাহাদিন? হাত ভাঁজ করে বলল ইজাজ। স্যার সবই তো দেখলাম, ঘরবর্তী মেহমান, বাড়ির সাজসজ্জা। কিন্তু স্যার আমার না একটা বিষয় খটকা লেগেছে। ওখানে পিয়াসাকে দেখলাম। মাহাদিন কথা শেষ করতে পারলো না, অমনি ইজাজ বলে উঠলো, এই অশুভ মাহাদিন, পিয়াসা কি? হ্যাঁ, ওদিনে তোমার ম্যামটাকে শিখিয়েছিলাম, ম্যাম থাকবে শুধু। গট ইট? ইজাজের কথা শুনে মাহাদিন ভড়কে গেল। তার স্যার মনে হয় এখন এবার খেপেই গেছে। কম্পিত কণ্ঠে এসে বলল, ভুল হয়ে গেছে স্যার। আসলে স্যার বয়সে ছোট হয়ে পিয়া না মানে ম্যামকে, আচ্ছা আমি এবার থেকে ম্যাম বলেই ডাকবো। দ্যাটস মাই বয়। এবার কন্টিনিউ করো, কি দেখেছো? ইজাজ বলল, স্যার আমি উপহার নিয়ে গিয়ে পৌঁছে দেখলাম পিয়া ধুর না মানে ম্যামের বড় বোন মাইশাকে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে, আর ম্যাম পাশে সবার সাথে হাসাহাসি করছে, তাও আবার কোনো সাজসজ্জা ছাড়া। যেখানে মাইশা বাড়ি আর ফুলের গহনা পরে বসে আছে, অথচ ম্যামের চেহারার কোনো সাজ নেই। আমি যখন মাইশার কাছে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, সে জোর গলায় বলল আজ নাকি তার মানে মাইশারই গায়ে হলুদ। ব্যাপারটা কেমন না? আপনি তো বললেন যে ম্যাম হচ্ছে আপনার হবু বউ, তাহলে আমি এসব কি দেখলাম?
আচমকা এজাজের চক্ষু স্থির হয়ে গেল এসব শুনে। হঠাৎ সে চেয়ার থেকে উঠে যায়, তারপর কেবিনের দরজা বন্ধ করে দেয়। যে কোনো সময় কেউ না কেউ চলে আসতে পারে এই ভেবে। কি বললে তুমি মাহাদিন? ম্যামের বড় বোন মাইশা, মানে মাইশা ওই বাড়ির বড় মেয়ে, পিয়াসার বড় বোন। হ্যাঁ স্যার, এই যে ম্যামের চেয়ে একটু ফর্সা খাটো করে মেয়েটা, যে সবসময় ম্যামের পাশে থাকে। ম্যাম তো মাইশাকে আপনি বলে ডাকে। ওই তো সকালে সেজেগুজে ছিল আর বলছিল আজ নাকি ওরই গায়ে হলুদ। এই কথা শোনার পর এজাজ এক মুহূর্ত দেরি করলো না। ডেস্কের উপর থেকে ফোন নিয়ে তার মা মিসেস রোহানাকে কল দিলেন। একবার রিং হতেই কলটা রিসিভ করে মিসেস রোহানা। হোয়াট হ্যাপেন মাই সান? এই অসময়ে কল দিলে যে? সবকিছু ঠিক আছে তো বাবা? ওহ নাথিং আম্মু, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাইছি আপনাকে। আজ সকালে আপনি মাহাদিনকে দিয়ে কার জন্য গিফট পাঠিয়েছিলেন? কার জন্য আবার? আমার একমাত্র ছেলের বউ হবু বউয়ের জন্য আর কি। মাইশাকে বিয়েতে যে গয়নাগুলো দেওয়ার ছিল তাই পাঠালাম। একটা টু শব্দেরই পর্যন্ত না করেই ফোনটা কেটে দিল ইজাজ। এরপর ঠক ঠক করে এক গ্লাস পানি খেয়ে ফেললো। এসির পাওয়া যথেষ্ট কমানো আছে, তাও তার চোখ মুখ বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে থাকলো। ব্লেজারটা ছুঁড়ে মারলো সোফার উপরে। কি যেন চিন্তা করেই যাচ্ছে সে। তারপর শার্টের হাতা গুটিয়ে চেহারায় পানি দিতে লাগলো। আজ তার নিজেকে প্রচণ্ড অস্থির লাগছে। মাথার ভিতরের সব আউলিয়ে যাচ্ছে। মা তার সাথে মায়েশার সাথে বিয়ে ঠিক করেছে, আর সে কিনা পিয়াসাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পিয়াসাকে বড় মেয়ে ভেবে কি বড় ভুলটাই না করলো ইজাজ। সেদিনও কথায় কথায় তার মা মায়েশার নামই নিচ্ছিলেন। সে অতটাও সিরিয়াসলি নেয়নি। তারই হয়তো মুসল দিতে হবে কাল বিয়ের দিন। মাকে অবজ্ঞা করার শক্তি ইজাজের নেই, আর না যে পিয়াসাকে ভুলে যাওয়ার। সে যে দুর্বল হয়ে গিয়েছে, পিয়াসার ওই কাজল টানা চোখের মধ্যে হারিয়ে গিয়েছে। কিছু বুঝে উঠতে পারছে না ইজাজ। অনবরত পায়চারি করতেই আছে সে কেবিনে। মাদিন অবশ্য স্যারের এই অবস্থাটা খেয়াল করলো, আর বুঝতেও পারছে কারণটা। কারণ ইজাজের সাথে তার মায়ের কথোপকথন সে শুনেছে। এখন তো তার স্যারের জন্য অস্থিরতা কাজ করছে। ইজাজকে এই প্রথম এতটা টেন্স দেখাচ্ছে। এত বছর ধরে বিজনেসের এত বড় বড় ঝামেলা সব ইজাজ একা হাতেই সামলিয়েছে। ইজাজকে কখনো ভ্রুকুটি পর্যন্ত করতে দেখেনি সে। আর আজ তার স্যারের কি নাজেহাল অবস্থা। এরই মাঝে ইজাজ আকস্মাৎ পায়চারি বন্ধ করে স্থির হয়ে গেল। তারপর কি যেন একটা ভেবে অনেক লম্বা একটা শ্বাস নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। নাদিন ক্ষণিক চুপ করে আবার সাহস নিয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসি বলা হয়নি কখনো, তবে ওর কান্না দেখলে আমার বুক ফাটে। এটা কম কিছু? স্যার এবার কি হবে? আন্টি তো আপনার সাথে মাইশার বিয়ে ঠিক করেছে। ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে ইজাজ বলল, ডোন্ট ওয়ারি বাচ্চা, বিয়ে তো আমি পিয়াসাকেই করবো, যে কোনো কিছুর বিনিময়ে হোক। ওকে আমার চাই। মাহাদিনের দেহে যেন আত্মা ফিরে এলো স্যারের কথা শুনে। খুশিতে সে এতক্ষণ যেটা করতে চাইছিল তাই করলো। বুক পকেট থেকে ফোনটা বের করে নিল। ইউটিউবে সার্চ দিল গায়ে হলুদের গান। অমনি সাজেশন যেটা আসলো ওইটা ছেড়ে দিয়ে পিয়াসার কাছ থেকে আনা কাঁচা হলুদ বাটাটা ইজাজের মুখে আলতো করে মাখিয়ে দিয়ে বলল, হ্যাপি টার্মারিক ইন বডি স্যার। ইজাজ হালকা নড়ে চড়ে বসলো মাহাদিনের এমন কাণ্ডে। মাহাদিনের ফোনে তখন বাজছে, আজ ময়নার গায়ে হলুদ, কাইল ময়নার বিয়া, পরশু ময়না যাইতো গিয়া ঢাকঢোল বাজাইয়া। এসব কি মাহাদিন? ইয়ে মানে স্যার, গায়ে হলুদকে ইংরেজিতে কি বলে তা জানা নেই, তাই ইংলিশে ট্রান্সলেট করে বললাম হ্যাপি টার্মারিক ইন বডি। আর গানটা আমি কি ময়না কি করছো? ভুল হয়ে গেছে স্যার, আসলে সাজেশনে যেই গানটা এসেছে তাই ছেড়ে দিয়েছি। আর আজ তো আপনারও গায়ে হলুদ, আন্টি বা আপনি কেউই তো কিছু করলেন না, তাই আমি ম্যামের কাছ থেকে আপনার জন্য হলুদ এনেছি। মাহাদিনের এমন কাঁদো কাঁদো চেহারা দেখে ইজাজ হুহু করে হেসে উঠল। ইজাজের হাসিতে পুরো কেবিনটাই কেঁপে ওঠার অবস্থা। না বাবা, তুমি কোনো ভুল করনি, বরং জীবনের সবচেয়ে সেরা কাজটা করেছো আজ। তবে বোকামিটা একটু কম করো। কি ভাষা উইশ করলে আর কি গানটাই না চালালে। দেখি তোমার ম্যামের দেওয়া হলুদ আর একটু মাখিয়ে দাও। ইজাজের হাসি থামাইকে। অন্য সময় এমন বোকামি করলে ইজাজ হয়তো মাহাদিনকে শাস্তি দিত, কিন্তু আজ পিয়াসার নাম বলে সে বেঁচে গিয়েছে। মাহাদিন ইজাজের কথা মতো আরও হলুদ মাখিয়ে দিল। ইজাজ ফোনের ক্যামেরায় নিজের প্রতিচ্ছবি কিছুক্ষণ চেয়ে রইল। এখানেও যেন সে পিয়াসার মুখ দেখতে পাচ্ছে। স্যার আমি সত্যিই দোয়া করি কাল যেন আপনি আপনার মনের মানুষকে পেয়ে যান, সব যেন ভালো হয়, আপনার নতুন জীবন যেন খুশিতে ভরে ওঠে। ইজাজ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, তাই যেন হয় মাহাদিন, তাই যেন হয়, দোয়া করো।
রাত তখন 10:30। সবাইকে নিচে বসিয়ে খেতে দিয়ে পিয়াসা একা ছাদে এসেছে দুঃখ বিলাস করতে, কারণ সবাই একটু পরেই মনে করিয়ে দিচ্ছিল কাল মাইশা চলে যাবে, মাইশার বিয়ে কাল। পিয়াসা কি জানে না নাকি যে সবারই মনে করিয়ে দিতে হবে? এমনিতেই তার আপুকে ছাড়া থাকতে হবে, এটা ভেবেই কান্না পায়। তার উপরে আবার সবাইকে কিছু বলা যায় না। ছাদে এসে অন্তত কিছুটা সময় নিজের মধ্যে থাকা যাবে। ফোনটা নিয়ে ছাদে এসেছে সে, হঠাৎ টুম করে মেসেজের নোটিফিকেশন আসে তার ফোনে। জানো শ্যামকন্যা, আমি প্রতীক্ষা প্রেমী, তবুও কেন তোমার অপেক্ষায় নিঃশ্বাস দুচোখের প্রতিটি প্রহর। আবারও সেই হৃদয় কাঁপানো সম্বোধন, শ্যামকন্যা। পিয়াসা যেন হালকা দুর্বল বোধ করলো ওই মুহূর্তে। কি অচেনা লোক যান, তার প্রতি এত অনুভব। পিয়াসা অবশ্য লোকটার কথা এমন জটিল মানে বুঝল না। এখন তার বাংলা স্যারের ক্লাসে মন না দেওয়ার জন্য আক্ষেপ হচ্ছে, তাই সে ঠিক করলো এবার একটা উল্টো মেসেজ দেবে। এতদিন আপুর বিয়ের ঝামেলার কারণে লোকটাকে জানা হয়নি তার। আর আমি স্পষ্ট প্রেমী, আমার এই জটিল কথার মানে বুঝলাম না। অপেক্ষা, প্রতীক্ষা, এগুলো তো একই। সেন্ড বাটনে প্রেস করে পিয়াসা কিছুক্ষণ চোখ মুখ কুচকে বসে রইল। ইস, ছাদে একা বসে কোন লোকের সাথে মেসেজ করছে সে, এটা তার মানতেই তার কেমন যেন অস্বস্তি লাগছে। কোনো দিন যে টেক্সট করেনি কোনো লোককে, সে ফোন লক করে আকাশের দিকে তাকিয়ে হাত কচলাতে লাগলো। অমনি মেসেজের রিপ্লাই আসলো ফোনের ওপাশ থেকে। অপেক্ষা হয় ছায়া বসে থাকাটা, আর প্রতীক্ষা হয় রোদে পড়ে পথ চাওয়াটা। এবার বুঝলেন তো মিস পিয়াসা? না, এবার পিয়াসা নিজেকে নিজেই মাথা মোটা বলে মনে হতো। পাক্কা 5 মিনিট ধরে সেই কথাটার মানে বুঝতে চাইছে। এখন তো নিজেই অপেক্ষার প্রতীক্ষার মাঝে হারিয়ে যাচ্ছে। ছায়া থাকতে সে যেন রোদে পুড়ে যে পথ চেয়ে থাকবে, এটাই মূলত বুঝলো না পিয়াসা। এই লোকটা মনে হয় তার মাথা হ্যাং করেই ছাড়বে। এখন আবার উল্টো প্রশ্ন করা যাবে না, তাহলে এবার নিজের সাথে সাথে লোকটাও তাকে ইডিয়েট ভাববে। তখনই পিয়াসা অনুভব করে তার কাঁধে একটা হাত। সে চিৎকার করতে যাবে, অমনি হাতটা তার মুখ চেপে আসে। তার কানের কাছে কে ফিসফিস করে বলে, আমি তোর আপু রে পিয়া, ভয় পাস না, চিৎকার করলে সবাই ছাদে চলে আসবে। এই বলে মাইশা বসে পড়ে পিয়াসার পাশে। এই মেয়ের মুখ চেপে না ধরলে আজ সবার কানের 12টা বাজত। এদিকে পিয়াসা ঘন ঘন শ্বাস নিতে থাকে। ফ্ল্যাশ অন করে দেয়, তখনই অন্ধকারে একটু দুঃখ প্রকাশ করা হলো না তার। আপু, এইভাবে কেউ? আমার তো হার্ট অ্যাটাক, প্যানিক অ্যাটাক সব একসাথে এসে পড়েছিল। নিচে তোকে দেখলাম না, তাই ভাবলাম ছাদে আছিস। আমি তো এসেছিলাম অনেকক্ষণ হলো, কিন্তু তুই তো চ্যাটিংয়ে ডুবেছিলি, আমাকে খেয়ালই করলি না। মাইশার কথা শুনে পিয়াসা একটু ইতস্ত বোধ করলো। কখনো তো আপুকে না জানিয়ে কিছু করেনি সে, আর আজ আবেগের বশে লোকটাকে রিপ্লাই দিয়ে দিল। অত ভাবার কিছু নেই রে পিয়া, আমি কিছু মিন করে বলিনি তোকে। আর অপেক্ষা মানে হলো, ধর তুই কারোর জন্য ধৈর্য সহকারে বসে আছিস, কিন্তু যখনই তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন তুই চলে যাবি। আর মনে কর তুই এমন কারোর আসার জন্য ধৈর্য ধরে বসে আছিস, দিন মাস বছর সব পার হয়ে গেল, কিন্তু সে এলো না, তবুও তুই তার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করতেই আছিস। সহজ কথায় যে অপেক্ষার কোনো শেষ নেই, তাই হলো প্রতীক্ষা। অপেক্ষায় তুলনা, প্রতীক্ষা একটু বেশি আবেগময় আর অর্থবহ। আশা করি আর কিছু বোঝাতে হবে না তোকে। হ্যাঁ আপু, বুঝেছি, কিন্তু তুমি এটা বলো, ছায়া থাকতে আমি কেন রোদে পুড়ে অপেক্ষা করব? আমি কি বোকা নাকি? মাইশা আবার স্মিত হাসলো। পিয়াসার মাথায় হালকা টোকা মেরে বলল, তোর মধ্যে যে কোনো রোমান্টিকতাই নেই রে পিয়া। লোকটা কত আবেগ নিয়ে কথাটা বলল, আর তুই বুঝলিও না। মাইশার কথা শুনে পিয়াসা এবার গাল ফুলিয়ে ফেলল। এসব রোমান্টিক কথার মানে কি করে বুঝবে সে? এখনও তো সে মোবাইলের মাশা অ্যান্ড দ্য বিয়ার দেখে। পুরো কার্টুন সিরিজ ভর্তি তার নিউজ ফিড। আর না তো সে কখনো এমন ধরনের কথা শুনেছে। মাইশা না হয় ড্রামা দেখে, বই পড়ে, সব বুঝেছে, সে কিভাবে বুঝবে? আজও এমন গাল ফেলানোর কিছু নেই। তুই যে তোর জামাই রোম্যান্সের 12টা বাজিয়ে দিবি, এটা আমি বুঝে গেছি। শোন তবে, তুই যে কারোর জন্য অপেক্ষা করছিস, ছায়া তো সবসময় থাকে না। ছায়া চলে যাওয়ার পরও রোদে পুড়ে ধৈর্য নিয়ে তার জন্য অপেক্ষা করাটাই হলো প্রতীক্ষা। আর কিছু জিজ্ঞেস করলে এবার ছাদ থেকে ফেলে দেবো আমি তোকে। এই বলেই মাইশা পিয়াসার দিকে তাকায় তার অভিব্যক্তি বোঝার জন্য। পিয়াসা তখন হাঁটুতে থুতনি রেখে কিছু একটা ভাবতে থাকে, তারপর হঠাৎ করে চিৎকার করে ওঠে, ইয়ে আপু, আমি বুঝেছি এবার। মানে ওই লোকটা আমার জন্য অপেক্ষা করছে, আর আমি যদি নাও যাই তবুও তিনি ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করতেই থাকবে। এবং এটা কি উনি বা তুমি প্রতীক্ষা বলছো, তাই না আপু?
মায়েশা এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এতক্ষণে তার বকবক করাটা সফল হয়েছে। হ্যাঁ, এইবার এই প্রতীক্ষা অপেক্ষা ফেলে লোকটাকে জিজ্ঞেস করতো সে কে, আর এইভাবে তোকে আবেগময় মেসেজ কেন পাঠাচ্ছে। লোকটা জাস্ট মেসেজ সেন্ড করেছে, 20 মিনিট হয়ে গেল আর রাতও হয়ে গেছে। এতক্ষণ কি জেগে থাকবে? কেন জেগে থাকবে না? লোকটা তো বললো সে প্রতীক্ষা প্রেমী। দেখ, হয়তো এখনো ফোনের দিকে চেয়ে আছে তোর রিপ্লাইয়ের অপেক্ষায়। দে একটা টেক্সট। আচ্ছা আপনি। পিয়াসা একটা মেসেজ লেখে। ছায়ার মতো পিছনে না থেকে সামনে আসুন তো। আপনি কে? আমিও একটু দেখি। আমার মেসেজ সেন্ড করার আরও 1 মিনিট পরে রিপ্লাই এলো। তোমার পেছনে ছায়া হয়ে থাকতে যে আমার স্বস্তি শ্যামকন্যা, কারণ সামনে এলে তুমি ফিরে না তাকাও। পিয়াসা আর করে টেক্সট ব্যাক করলো না। কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল শেষ মেসেজের দিকে। হঠাৎ তার কেমন যেন অস্থির লাগছে। লোকটার মেসেজে বলা প্রতিটা কথাই কেমন যেন হৃদয়স্পর্শী। সে কিছুই বুঝে উঠতে পারছে না কে এই লোকটা, যে তাকে নিয়ে এত গভীরভাবে চিন্তা করে। লোকটা কি তাকে ভালোবাসে না, সে এটা মানতেই পারছে না। সব কিছু বোঝার জন্য সে তার আপুর দিকে ফিরে তাকায়। মায়েশা বলা শুরু করলো, জটিল অনুভূতি লোকটার। সরাসরি বলছেও না তোকে কিছু, নিজেকে প্রকাশও করছে না, তবু তোর প্রতি লোকটার অনুভূতি প্রখর। তা বুঝলাম, এবার শুধু দেখার পালা লোকটা তোর কাছে ধরা দেয় কবে। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকে ওরা দুইজন। কেউ আর কোনো কথা বলছে না। পিয়াসা উঠে ছাদের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। মাথা থেকে ওড়না সরিয়ে খুলে দিল তার চুলগুলো। দমকা হাওয়া বইছে ছাদে। একটা লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। মায়েশাও পাশে দাঁড়িয়ে রইল, যেন বুঝতে চাইছে তার ছোট বোনের অনুভূতি। হঠাৎ কম্পিত কণ্ঠে পিয়াসা বলে ওঠে, আপু, কাল তো তোমার বিয়ে, সবাই কত খুশি, চারিদিকে উৎসব আয়োজন, অথচ এর মাঝেও আমি আনন্দ খুঁজেই পাচ্ছি না। বড্ড স্বার্থপর আমি। তুমি চলে গেলে আমি যে কার কাছে আবদার করব, কার কাছে নিজের সব মনের কথা খুলে বলবো, কে আমাকে সব শিখিয়ে বুঝিয়ে দেবে, এই চিন্তায় বিভোর আমি। প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না রে পিয়া। দেখবি তোর জীবনে আমার জায়গাটাও কেউ নিয়ে নেবে, তুই না চাইতেও। আচ্ছা আপু, তুমি যে ওই লোকটার সাথে বাকি জীবনটা কাটাবে, তাকে তো তুমি ভালো করে চেনোই না। বিয়ের আগে তোমাদের তো দেখাও হয়নি, তাহলে এভাবেই কারো সম্পর্কে কিছু না জেনে তাকে বিয়ে করার জন্য রাজি হলো কিভাবে? হ্যাঁ, তা ঠিক। আমি মিস্টার রিজাজের সাথে কথা বলিনি কখনো, কিন্তু আব্বু তো বলেছেন। আব্বু এতটাও কাণ্ডজ্ঞানহীন নয় যে আমাকে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেবে। আজ বিকেলে তো আব্বু আম্মুকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল, তখন মিস্টার রিজাজের সাথে অফিসে গিয়ে দেখা করে এসেছে। উনি আর মাহদিন ভাই নাকি কত আপ্যায়ন করলো। আর আসল কথা কি জানিস, আমার আব্বুর ওপর সম্পূর্ণ আস্থা আছে, এই কারণে দ্বিতীয়বার ভাবিনি। আচ্ছা আপু, তুমি কি জানো আম্মুর কি অসুখ হয়েছে? আব্বু তো প্রতি সপ্তাহে একবার আম্মুকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। আমি দেখেছি আম্মু আগের মতো খেতে পারে না, বমিও করেছে কয়েকবার। না রে, আমি কিছু জানি না। আমিও তো খেয়াল করেছি আম্মুর এমন পরিবর্তন। এখন জানিসই তো, আব্বু নিজ থেকে কিছু না বললে জোর করে কিছু বের করা যায় না। ইস, কত বোকা আমি। কাল তোমার বিয়ে, সকাল সকাল উঠতে হবে, আর আমি কিনা আজও তোমার সাথে গল্প করতেই আছি। চলো ঘুমাতে চলো, নয়তো আম্মু জানলে আমাদের দুজনকে বকা দেবে। দেখো, তানির বাচ্চা না এতক্ষণ আম্মুর কানে লাগিয়ে দিয়েছে এত রাতে আমাদের দুজনের ছাদে আসার কথাটা। পিয়াসা আর এক মুহূর্ত ছাদে দাঁড়ালো না। মাইশার হাত ধরে সোজা চলে গেল রুমে। নিচে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। পা টিপে টিপে হেঁটে তারাও তাদের রুমে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ যেতে না যেতেই মাইশার ঘুম চলে এলো। শুধু পিয়াসার চোখ এখনো খোলা। কিছুতেই তার ঘুম আসছে না। মাথায় শুধু ওই লোকটার মেসেজগুলোই ঘুরপাক খাচ্ছে। ফোনের ব্রাইটনেস অফ করে আবারও মেসেজগুলো পড়লো সে। মনে হয় তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসির রেখাও দেখা গেল। শুক্রবার সকাল, চারপাশে প্রকৃতি থেকে উঠেছে আস্তে আস্তে। দূর থেকে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ, সূর্যের তেজ, পথচারীর ব্যস্ততা, গাড়ির হর্নের শব্দ, সবাই যেন আস্তে আস্তে বেড়ে চলেছে। ইজাজ আর মাহদিন দাঁড়িয়ে আছে একটি কনস্ট্রাকশন ফিল্ডের সামনে। অবশ্য চারপাশে আরও অনেক এমপ্লয় আছে। গতকাল রাতে 12টা ইজাজের কনস্ট্রাকশনে মাহাদিনী সবাইকে কল করেছে এবং যথাসময়ে ফিল্ডের সামনে আসতে বলেছে। মূলত কোনো এক হাই লেভেলের ক্লায়েন্টের সাথে মিটিং করতে এসেছে এজাজ, আর বাকি সবাইকে ডেকেছে যাতে তারা প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিতে পারে। মাহাদিন তখন এজাজের এক কদম পেছনে দাঁড়িয়ে ঝিমোচ্ছে। এসবের প্রতি তার কোনো আগ্রহ নেই, আর না আছে প্রেজেন্টেশন দেওয়ার ঝামেলা। বরং পৃথিবীর অষ্টম আশ্চর্য চোখে না দেখার জন্য সেই ইচ্ছে করেই চোখ বন্ধ করে আছে। যদিও প্রথম থেকে সপ্তম পর্যন্ত আশ্চর্যগুলো কি কি তা জানা নেই তার। কেউ নিজের বিয়ের দিন সাত সকালে কিভাবে পারে সকল এমপ্লয়কে ডেকে ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করতে।
এটা তার কাছে অষ্টম মাস্টারের চেয়ে কম কিছু তো নয়। গতকাল তার স্যার অফিসে ছিল, কোনো গায়ে হলুদ মেহেদি সঙ্গীত প্রোগ্রাম করেনি। অনেক কষ্টে এটা নিজেকে বুঝিয়েছে মাহাদিন। কিন্তু আজ তো বিয়ে রে ভাই, বিয়ে যা জীবনে একবার করা যায়, যদিও ছেলেদের 4 বার করা যায় যাচ্ছে, কিন্তু কপালে একটা লেখা থাকলেই বেশি হয়। এরপরও কিভাবে তার হিটলার স্যার এখনও নিশ্চিন্তে মিটিং করছে এটা ভেবে কুল পাচ্ছে না সে। মনে মনে অকথ্য ভাষায় কিছুক্ষণ গালাগালাজ করলো সে এজাজকে। কোথায় মাহাদিন ভেবেছিল আজকে একটু সেলুনে গিয়ে হেয়ার স্পা করবে, ছোট বোনের কাছ থেকে কিছু ফেস প্যাক ট্যাক লাগিয়ে বেশ একটা ড্যাশিং লুক দিয়ে স্যারের বিয়ে খেতে যাবে। সাইড পারপাসে পারলে একটা মেয়েও বানাবে নিজের জন্য। স্যারের বিয়ের দিন নিজের প্রেমের সূচনা করার মতো কত স্বপ্ন দেখেছে মাহাদিন গতকাল রাতে, কিন্তু তার ড্যাশিং লুক নিয়ে প্রেম করার স্বপ্নটাকে তার স্যার একেবারে ওয়াশিং করে দিল। না তো মাহাদিন আজকে করতে পেরেছে কোনো হেয়ার স্পা, না তো করেছে কোনো স্কিন কেয়ার। ঘুম থেকে উঠে কোনো মতে মুখে হাত ধুয়ে চলে এসেছে তার স্যারের বিরক্তিকর মিটিংয়ে। নয়তো তার স্যার হয়তো তাকে বাড়ি থেকে তুলে আনতো হিটলার স্যার একটা। ব্যাস তখনই এজাজ হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যেতে নাই। কোনো মতে নিজের ব্যালেন্স ঠিক রেখে দাঁড়িয়ে থাকে সে। মাহাদিন অবশ্য এতক্ষণ নিজের জায়গাতে থাকায় এটা খেয়াল করেনি। এজাজ পিছনে ফিরে দেখলো মাহাদিনের চোখ বন্ধ থাকলেও মুখে কি যেন বিড়বিড় করেই চলেছে। তখনই সে চিৎকার করে বলে, মাহাদিনের বাচ্চা, আরেকবার যদি আমি তোমাকে বিড়বিড় করতে দেখি, আই সোয়ার আমি তোমাকে এই মাটিতেই পুঁতে রাখবো। এজাজের এমন কর্কশ চিৎকারে মাহাদিন হুঁশে ফিরল। আমতা আমতা করে মাথা চুলকিয়ে সে বলল, ভুল হয়ে গেছে স্যার, সরি। বিয়ের আগে আমার বউকে বিধবা বানাবেন না প্লিজ। মানে স্যার, আমার ভুলটা কি ছিল? আমি তো চুপচাপ আপনার পিছনে দাঁড়িয়েছিলাম। চুপচাপ কই দাঁড়িয়েছিলে? মনে মনে যে আমাকে গালিগালাজ করছো? তোমার অভিশাপে তো আজকে আমার পাঠিয়ে যেত। এজাজের কণ্ঠ তীব্রতা। অভিশাপ দিচ্ছিলাম না তো স্যার, আমি এমনি ভাবছিলাম আজ কিছুক্ষণ পর আপনার বিয়ে, অথচ আপনি এখনও এই কনস্ট্রাকশন ফিল্ডে রোদে পড়ছেন। আমি তো আপনার স্কিন ড্যামেজের চিন্তা করছিলাম। আমি বিয়ে করতে যাবো মাহাদিন, কোনো ফ্যাশন শো করতে যাবো না যে এখন আমার সব কাজকর্ম ফেলে স্কিনের ড্যামেজ নিয়ে টেনশন করতে হবে। স্কিন নিয়ে না হয় চিন্তা নাই করলেন, কিন্তু আউটফিট নিয়ে তো করতে পারেন। আমরা দুজনেই তো অফিসিয়াল গেটআপে আছি। আমি না হয় দুধ ভাত, কোনো কাজে না, কিন্তু আপনি তো গ্রুম স্যার, আপনার শেরওয়ানি কই? এজাজ তখন তার গাড়ির দিকে হাঁটা শুরু করে। হঠাৎ ঘাড় ফিরিয়ে চেহারার বাঁকা হাসি দিয়ে বলল, চলো আজ না হয় বাঙালির ইতিহাস পাল্টে, শিওরানি নয় বরং অফিসিয়াল গেটআপে বিয়ে করতে চাই। আর তুমি দুধ ভাত নাও মাহাদিন, তুমি তো আজকে স্পেশাল চমক। এই বলে এজাজ গাড়িতে উঠে পড়ে। মাহাদিন অবশ্য তার স্যারের বলা শেষ কথাটা বুঝলো না, তবুও মাথা চুলকাতে চুলকাতে গাড়িতে বসে পড়ল, কারণ স্যার ভক্ত যে সে। তোর কবির ভাই এসেছে রে তানি, তোকে খুঁজছে নিচে, তাড়াতাড়ি যা। হাঁপাতে হাঁপাতে পিয়াসা রুমের দরজায় এসে পড়ল। তানিশা তখন তার লেহেঙ্গার সাথে ম্যাচিং হিজাব চুজ করছিল মাইশার সাথে। কবির নামটা শোনা মাত্রই তার চোখে এক অদ্ভুত দীপ্ত দেখা গেল। কোনো মতে লেহেঙ্গার ওড়নাটা মাথায় পেঁচিয়ে দৌড় লাগালো নিচের দিকে, যেন বহুদিনের অপেক্ষা আজ শেষ হবে। তানিশার এমন ছুটে যাওয়ায় মাইশা বা পিয়াসা কেউই কোনো মন্তব্য করলো না, কারণ তারা দুইজনই জানে কবিরের নাম শুনলেই তানিশার এমন বেপরোয়া ব্যবহারের কথা। বিয়ের জন্য মাইশার সাজ রেডি। মিসেস রোহানা তার পার্সোনাল মেকআপ আর্টিস্ট পাঠিয়েছে মাইশার জন্য। পিয়াসাও সাজানো সামান্য, মানে যতটুকু না সাজলেই হয়। পিয়াসা তার সাদা রঙের লেহেঙ্গাটার সামলে রুমে ঢুকলো। বিছানায় পা তুলে বেশ এক ঘর ঘুরে মন নিয়ে বলল, আপনি তোমার কি মনে হয় কবির ভাই তানিকে? না রে পিয়া, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না। তানির বয়স কম, সবেমাত্র কলেজে উঠেছে, তবে ওর কিন্তু যথেষ্ট আবেগ হয়েছে কবির ভাইয়ের প্রতি, আমি খেয়াল করেছি আপনি। আমিও খেয়াল করেছি সেটা, তবে আমার মনে হয় না যে তানির বয়স নিয়েই কবির ভাইয়ের কোনো প্রবলেম আছে। তাহলে কি ভাইয়েরও অতীতটা কোনোভাবে? ঠিক ধরেছিস, কবির ভাই তার ওই অতীতের ট্রমাটা এখনো কাটিয়ে উঠতেই পারেনি। কিন্তু আপনি, আমাদের তানির কি হবে? ও তো খুব গভীরভাবে ভাইয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। আবেগের বয়সে আছেন তিনি, দেখবি আর একটু বড় হলে এসব পাগলামি চলে যাবে, চিন্তা করিস না। আমার কেন জানি তানিকে নিয়ে খুব ভয় হয় আপনি, ও যা জেদি, ভাইকে না পেলে যদি। ধুর, এমন কিচ্ছুই হবে না, দেখিস পিয়া, তানি মুভ অন করে ফেলবে। মোস্তফা কবির
মায়েশাদের একমাত্র বড় মামার ছেলে। বর্তমানে সে অনার্স 4th বর্ষের ছাত্র, পাশাপাশি একজন ট্রাভেল ব্লগার। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তের সমস্ত অদেখা কিছু দেখা, অজানা কিছু জানাই তার শখ। মূলত ট্রাভেলকে কবির এক ধরনের থেরাপি হিসেবেই ব্যবহার করে। অতীতে তার জীবনে খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটেছিল, যার দরুন আজও সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পারেনি কবির। তানিশারও তা অজানা নয়। সে জানে কবির তাকে নিয়ে ভাবে না, কোনো অনুভূতি অনুভব করে না, তবুও কবিরের নাম শুনলেই তার মনটা অবাধ্য হয়ে যায়। তানিমা সামলাতে পারে না কবিরের প্রতি তার এই অনুভূতিকে। নিচে নামতেই তানিশা থমকে দাঁড়ায়, তার টানা টানা চোখ দুটো গোলাকৃত হয়ে যায়। বুকের বাঁ পাশটায় হাত রেখে অনুভব করে হৃৎপিণ্ডের ধরপর শব্দ। চোখের সামনেই যে দাঁড়িয়ে আছে তার কবির ভাই, নীল পাঞ্জাবি আর সাদা পায়জামায়। কবিরকে দেখতে আকাশ থেকে নেমে আসা একটু কারোর মেঘ বলে মনে হচ্ছে। গাছের সাথে হেলান দিয়ে এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে কবির, যেন এতক্ষণ তানিশার জন্যই অপেক্ষা করছিল। কত সুদর্শন লাগছে তার কবির ভাইকে। তানিশা আরেকবার প্রেমে পড়ে গেল।